বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয়, বিশেষ করে অর্থনীতি, রাজনীতি, সমাজ, এইসব নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক, কলামিস্ট, নানা পরিচয় পরিচিত, জাতিসংঘের সদর দপ্তরে দীর্ঘদিন কাজ করেছেন উচ্চ পর্যায়ে ডক্টর সেলিম জাহান আমার বায়ে বসা, আমার ডানে বসা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর সেলিম জাহান, আমি একটু বুঝতে চাই যে বাংলাদেশ তো বারবার নতুন করে জন্মের পর থেকেই যাত্রা শুরু করে, বারবার হোঁচট খায়, কিন্তু যে লক্ষ্যে যে পর্যায়ে বাংলাদেশ আসলে থাকা উচিত ছিল, যাওয়া ছিল, আমরা যদি সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে পোটেনশিয়াল সেটা বিবেচনা করি, বা ৭১-এ আমাদের সমমানের দেশগুলো যেই পর্যায়ে ছিল সেখান থেকে তারা যেখানে যতখানি এগিয়ে গেল আমরা ঠিক যেতে পারছি না। কিন্তু আমাদের জনসংখ্যার একটা বড় শক্তি হচ্ছে তারুণ্য। আমাদের সংখ্যার বিচারে ছেলেদের চাইতে মেয়েরা বেশি, এবং তাদেরও যথেষ্ট পরিমাণে উদ্যমী নানা ক্ষেত্রে আমরা দেখতে পাই। আমাদের গার্মেন্টস সেক্টরে বলি, অন্যান্য জায়গাও তাদের যে ভূমিকা, কিন্তু বাংলাদেশ আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবার জন্য যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছে না কেন? এবং এমনকি আমরা ২৪-এর এই অভ্যুত্থানের পরের চিত্র যদি দেখি, প্রচুর কথাবার্তা হচ্ছে রিফর্মস করতে হবে, বাংলাদেশ বদলে ফেলতে হবে, নতুন বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত না ঠিক হচ্ছে রাজনীতির পথ ধরে অর্থনীতিও আসলে কোনো দিশা খুঁজে পাচ্ছে না, আর সামাজিক অস্থিরতা তো দেখছি আমরা সবসময়। আপনার টেক কি বা বিশ্লেষণ কি এই বিষয়ে? আমার মনে হয় আপনি যেখান থেকে শুরু করেছেন সেখানে কোনো রকমের গড়মিল নেই। অর্থাৎ মানুষের কর্মকুশলতা, সৃজনশীলতা, তার সংযমতা, তার সৃষ্টিশীলতা, এটা আমরা বাংলাদেশের মানুষের বারবারই দেখেছি। এবং শুধুমাত্র শান্তির সময়, সহজ সময় দেখেছি তা নয়, যখন দুর্যোগের মুহূর্তে একটা সময় বাংলাদেশ নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতো, তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি। সুতরাং সে জায়গায় যে কোনো রকমের ফাঁক রয়েছে এটা আমি মনে করি না। কিন্তু যে কথাটি আপনি বললেন যে আজকে ৫৫ বছর পরে বা ৫৪ বছর পরে যেখানে বাংলাদেশে থাকার কথা ছিল সেখানে দেশটি নাই কেন, যদি তার জনগণ এত কর্মকুশল, এত সৃষ্টিশীল হয়? সেখানে নেই এই কারণে যে আসলে জনগণের এই যে অগ্রযাত্রা, পথযাত্রা তৈরি করার দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের, এবং রাষ্ট্রের নানান দিক থেকে তার দায়িত্ব আছে। একটা দায়িত্ব আছে, তার রাজনৈতিক দায়িত্ব থাকে, তার অর্থনৈতিক দায়িত্ব থাকে, তার সামাজিক দায়িত্ব থাকে। তো আমরা যদি রাজনৈতিক পথযাত্রার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমরা কিন্তু রাজনৈতিক পথযাত্রায় নানানভাবে হোঁচট খেয়েছি। যেমন বাংলাদেশের ঠিক পরে পরে বাংলাদেশটি যে পর্যায়ে ছিল, যে বিপর্যস্ত পর্যায়ে ছিল, সেখান থেকে দাঁড়ানোর একটা বিপুল সম্ভাবনা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সম্ভাবনা বিনষ্ট হয়েছে। তারপরে ধরা যাক যে ১৯৯০-এর নির্বাচনের পরে আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে এই বোধহয় একটা গণতান্ত্রিক পথযাত্রা বা গণতান্ত্রিক একটা ধারা শুরু হয়েছে। পরে এসে দেখলাম যে সেটাও হয়নি। তারপরে ২৪-এর যেটার কথা আপনি উল্লেখ করেছেন, এখানে কিন্তু মানুষের বিরাট একটা প্রত্যাশা ছিল যে যে অসমতা ছিল, কণ্ঠের যে স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, বা অন্যান্য যে সমস্ত দুর্যোগ হয়েছিল সেখান থেকে একটা মুক্তি আসবে। কিন্তু আমরা দেখলাম যে এই যে রাষ্ট্রের যে অগ্রযাত্রার প্রত্যাশা আমরা করেছি সেটা কিন্তু হয়নি। এটা রাজনীতি। অর্থনৈতিক দিক থেকে দেখবেন যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমাদের নীতিমালা বা প্রাতিষ্ঠানিক সংস্কারের একটা ধারা আমরা তৈরি করতে পারিনি। আমরা সংস্কারটা খুব ঢালাওভাবে ব্যবহার করি। ২০০৭-৮ এটা শুনতে শুনতে তো একটা ঘৃণিত শব্দে পরিণত হয়েছে একদম। এবং আমরা মনে করি যে সংস্কার শব্দটা বোধহয় খুব সোজা। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই। সংস্কার আর মেরামতের মধ্যে একটা পার্থক্য আছে। আপনার বাড়ির ছাদ দিয়ে যখন চুইয়ে জল পড়ে তখন আপনি কী করেন? আপনি সেটাকে সামান্যভাবে মেরামত করেন, সাময়িকভাবে সেটাকে ঠেকানোর জন্য। তারপরে কিন্তু আপনার ছাদটা বদলাতে হয় বা অন্য কিছু করতে হয়, যেটাকে আমরা বলে থাকি যে স্থায়ীভাবে। তো আমরা অর্থনৈতিক অগ্রযাত্রায়ও দেখেছি যে এই যে অর্থনৈতিক দিক থেকে আমরা যে সমস্ত সাফল্যের দাবি করি, যেমন মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক গেছেন,
তাদের পাঠানো যে আয়, অথবা পোশাক শিল্পের যে অগ্রযাত্রা, এ দুটো জায়গায় কিন্তু আপনি দেখবেন যেটা অনেকটা মানুষের নিজস্ব উদ্যোগ এবং উদ্যমের ফলে কিন্তু হয়েছে। প্রথম দিকে 80-র দশকে যদি আপনি দেখেন, নীতিমালা বা প্রাতিষ্ঠানিক সমর্থন যে খুব একটা বেশি কাজ করেছে তা কিন্তু নয়। আর সেই সঙ্গে যে কথাটি মনে রাখা দরকার, আমি অগ্রযাত্রা এবং উন্নয়নের মধ্যে একটা তফাৎ করি। অগ্রযাত্রা হচ্ছে যে একটা ভালো জিনিসের প্রসার বা একটা খারাপ জিনিসের হ্রাস। যেমন আমরা যদি বলি যে মাথাপিছু আয় বেড়েছে, আমরা বলি যে একটা অগ্রগতি হয়েছে। আমরা যদি বলি যে শিশু মৃত্যুর হার কমেছে, তখন আমরা বলি যে এটাও একটা অগ্রগতি হয়েছে। কিন্তু অগ্রগতি মানেই উন্নয়ন নয়। অগ্রগতির সঙ্গে সঙ্গে, অর্থাৎ পরিমাণগত প্রসারের সঙ্গে সঙ্গে যদি সেখানে গুণগত কোনো পরিবর্তন না হয়, কাঠামোগত যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা উন্নয়ন নয়। অতএব জাতীয় আয় বা মাথাপিছু আয় বাড়লো, কিন্তু সেটার যদি সুষম বন্টন না হয়, আপনার অগ্রগতি হয়েছে, আপনার উন্নয়ন হয়নি। আপনার শিশু মৃত্যু কমেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুষ্টি যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনার উন্নয়নটা হয়নি। আমি মনে করি যে বাংলাদেশের এই যে পথযাত্রা, অর্থনৈতিক পথযাত্রায় অগ্রগতি অনেক কিছুই হয়েছে, অনেক ব্যাপারই হয়েছে। এটা নিয়ে আমরা গর্ব করতে পারি, এটা আমরা উদযাপন করতে পারি। কিন্তু যখন আমরা গুণগত মানের দিকে তাকাবো, তখন কিন্তু আমরা হতাশ হব। একটা ছোট্ট উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন। শিক্ষার মানের দিকে যদি তাকান, স্বাস্থ্যের মানের দিকে যদি তাকান, আজকে বিদ্যালয়গুলো অনেক বেড়েছে, আজকে ছাত্রদের ভর্তি অনেক বেড়েছে। আমরা যদি স্বাস্থ্য খাতের দিকে তাকাই, হাসপাতাল, ক্লিনিক সব জায়গায় হয়েছে, কিন্তু স্বাস্থ্য বা শিক্ষার মান কোন জায়গায় আছে? অতএব আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে যে গুণগত মান প্রয়োজন ছিল, যে সমতা বা সাম্যের একটা পরিবেশ প্রয়োজন ছিল, সেই সমতা এবং সাম্যের পরিবেশটা আমরা গড়ে তুলতে পারিনি, যার ফলে অগ্রগতি হয়েছে কিন্তু সত্যিকার অর্থে আমাদের গুণগত পরিবর্তন হয়নি। এবং অর্থনৈতিক মুক্তি যেটা আমরা বলি, সেই অর্থনৈতিক মুক্তি কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ। একটু পরে বিস্তারিত শুনি, কিন্তু ছোট্ট করে যদি আপনি আমাকে এক কথায় বলেন যে সংকটের মূল কারণ কি, কেন হলো না? আপনি নিজেই বলেছেন যে মানুষের মধ্যে অদম্য শক্তি আছে, আমাদের রেজিলিয়েন্স পাওয়ার তো পৃথিবী খ্যাতই বলা যেতে পারে। মানুষ যে আমরা যেভাবে প্রাকৃতিক এবং রাজনৈতিক দুর্যোগের মধ্য থেকে বারবার সার্ভাইভ করছি, কিন্তু মূল সংকটটা আসলে কোথায়? মূল সংকটটা আমি মনে করি যে মূল সংকটটা রাষ্ট্রীয় পর্যায়ে। কারণ আপনি যদি বেসরকারি সংস্থাগুলোর কাজও দেখেন, তারাও কিন্তু এই অর্থনৈতিক অগ্রগতিতে বা রাজনৈতিক অগ্রযাত্রায় অনেক অবদান রেখেছে। কিন্তু নেতৃত্ব তো আসতে হবে, এবং নেতৃত্ব আসতে হবে যে ধারাবাহিকভাবে, ক্রমাগতভাবে একটা স্বাস্থ্যসম্মত অর্থাৎ সুস্থ রাজনৈতিক পরিস্থিতির মাঝখান দিয়ে একটা নীতিমালা নিয়ে, একটা লক্ষ্য নিয়ে যদি আমরা যাই, তো তাহলে পরে আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা বারবার হোঁচট খাচ্ছি, এবং আমাদের আসল অন্তরায়টা হচ্ছে যে রাষ্ট্রীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় দিগদর্শনের একটা। আমরা কি নেতৃত্বের একটা ধারাবাহিক সংকট বলতে পারি? আমি সেটা বলবো, কারণ আমি মনে করি যে গত 50-55 বছরে রাজনৈতিক ধারাবাহিকতায় যে পরিপক্কতা আমরা আশা করেছিলাম, যে পরিপক্কতা প্রত্যাশিত, সেই পরিপক্কতায় আমরা পৌঁছতে পারিনি। আমরা গণতন্ত্রের একটা সংস্কৃতি গড়তে পারিনি। আমরা রাজনৈতিক দিক থেকে আমি মনে করি যে একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতার একটা কাঠামো তৈরি করতে পারিনি। আমরা জনগণকে আমরা প্রান্তসীমায় রেখে দিয়েছি, কিন্তু রাষ্ট্র তার কেন্দ্রে, অর্থাৎ পুরো দেশ এবং দেশের অগ্রযাত্রার কেন্দ্রে থেকেছে, কিন্তু জনগণ সেখানে তার কণ্ঠের অধিকারটি পায়নি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ধন্যবাদ স্যার, কথাগুলো খুব যথার্থই বলেছেন। একটি উন্নয়নশীল দেশ, একটি সম্ভাবনাময় দেশ, অনেক রক্তের বিনিময়ে অর্জিত একটা দেশ, সেই দেশের উন্নতি যতটা হওয়ার কথা ছিল 54 বছরে, কিন্তু আমরা সেইভাবে আসতে পারিনি। সেই জন্য আমাদের নিজেদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা অর্জন হয়তো অনেক কিছু করি, কিন্তু সেটা ধরে রাখতে পারি না। ওইটাই আর কি, ওই কথা হতো, ওই সব কথার কথা। বিষয়টা এই যে আমরা হোঁচট খাচ্ছি বা খাই, কারণটা হচ্ছে যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গির, আমাদের চিন্তা চেতনার মধ্যে বাঞ্ছিত কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারিনি।
আমরা এখনও প্রচণ্ড স্ববিরোধিতায় বসবাস করছি সকল ব্যাপারে। যেমন ধরেন কয়েকদিন আগে, কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনি অন্তর্ভুক্তির কথা বলে বিচ্যুতিতেই বিপন্ন ছিলেন এবং বিচ্যুতিতে বিধ্বস্ত হয়েছিলেন। সেই জিনিসই আবার মনে হবে যে আপনি ওই অন্তর্ভুক্তির ব্যাপারে আপনি বিচ্যুতির দিকেই যাচ্ছেন। এই যাওয়াটা, এই যে স্ববিরোধিতাটা, আমি দুদিন আগে জানলাম যে আমার হতে এই জ্বর হচ্ছে, এই কারণে জ্বর হচ্ছে, কিন্তু সেইটা আমি ডাক্তারের পরামর্শ না নিয়ে দেখা যাচ্ছে যে ডেঙ্গু ঠিকই আমাকে আক্রমণ করে চলছে। আমি যতটা না ঐকমত্য সভায় নানান কথা বলছি, কিন্তু আমি একবারও কিন্তু আমার অর্থনীতি কিভাবে উন্নতি হবে, কি কর্মসূচি, কি বিষয়, সেগুলো কিন্তু বলছি না। স্যার যেমনটি বললেন, আমি মনে করি শিক্ষার স্বাস্থ্য খাতের দিকে প্রথম নজর যাওয়া উচিত সকলের। কারণ শিক্ষা যদি আমি গুণগত শিক্ষা দিতে পারি, তাহলে আমার জনসম্পদ সত্যিই জনশক্তিতে পরিণত হবে। জনসম্পদ আমাকে যথাযথভাবে শুধু এখানে নয়, আমার বিদেশে পাঠানো সব কিছুতে আমার জনসম্পদের যদি আমি ভালো স্বাস্থ্য নির্ধারিত করতে পারি, তাহলে তার কর্মক্ষমতা বাড়বে, তার এগুণ বাড়বে। আর তার চেয়ে বড়ো কথা, এই স্বাস্থ্য রক্ষার জন্য আমাকে বিদেশে প্রচুর ফরেন কারেন্সি দিয়ে যেতে হবে না। আমার এনবিআরের দৃষ্টিতে আমরা অনেকে মনে করি যে আমি ওখানে ভালো করে ভ্যাট বসাই, ওষুধের দাম বাড়িয়ে দেই, দিয়ে কি হচ্ছে আমি কিছু রেভিনিউ নিচ্ছি। কিন্তু আমি এটা বুঝছি না যে ওই রেভিনিউ নেওয়ার জন্যে বা ওই স্বাস্থ্যর খাতে ক্ষতি করার জন্যে আমার যে জনসম্পদের যে ক্ষতিটা হচ্ছে, সেইটার পিছনে কিন্তু আমার আরও বেশি রেভিনিউ, আরও বেশি ফরেন কারেন্সি খরচ হয়ে যাচ্ছে। আমাকে এখানে একটা দৃষ্টিভঙ্গির সমন্বয় আনতে হবে যে আমার কোন কাজ আগে করলে কোনটা সহনশীল হবে। আমি সব কাজ যদি একসাথে পেতে চাই, আমার একটাও পাওয়া হয় না। জাপান একটা কথা আছে, 5 ইন্দুর একসাথে ধরা যায় না, এটা জায়গা না। আমি যখন একটা সুযোগ পাই, ওই যে আপনি বললেন যে বিভিন্ন সময় সুযোগ এসেছে, সেই সুযোগ যখন আসে তখন কথা বলার সময় আমি অনেকগুলো জিনিস একসাথে করতে চাই। শেষ পর্যন্ত দেখা যায় যে অনেকগুলি করা হয়নি। আমি যদি এক একটা জিনিসকে যদি সেইভাবে দিই, যেমন আমি আরও অন্যভাবেই বলি যে আপনি বলছেন পিআর পদ্ধতি, হ্যাঁ, উপরে পিআর পদ্ধতি এখনও অনেক লোক বোঝে না বা জানে না। কেন আপনি পিআর পদ্ধতি চাচ্ছেন? যে যাতে সকলে মিলে আমরা যেন একটা ঐকমত্য টাইপের একটা সিদ্ধান্ত করতে পারি। কারণ আইনে আছে 2/3 না পেলে আপনি সংশোধন ইয়ে করতে পারবেন না, তারপরে সরকার গঠন করতে পারবেন না। অথচ আপনার এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে সেখানে হয়তো আপনার 2/3 নাই, তখন ওই যে সবাই মিলে যদি করা যায়, তো সেটা যদি আমি আগের থেকে নিজেরাই যদি ঐকমত্যে থাকি যে আমরা এইটা মেনে নিচ্ছি, আমরা ভবিষ্যতে যেয়ে আমরা সকলে মিলে, আমি 2 সিট পাই, উনি 3 সিট পাক, আমরা সকলে মিলে এটা করবো। এইসব ব্যাপারে যদি আমরা ঐকমত্যে না পৌঁছাতে পারি, তাহলে যেমন আমি আরও আবার বলি, গণভোটের কথা বলছেন, গণভোটের কথাটা কেন? যে আমি সংবিধানের এমন একটা কিছু পরিবর্তন বা করতে চাচ্ছি যেটা সকলের সম্মতি আছে কিনা। তা সকলের সম্মতি থাকাটা, এখানে তো একটা সুযোগ তৈরি হয়েছে যে সকল রাজনৈতিক দল যদি একসাথে প্রতিজ্ঞা করে যে, এবং এই কথা বলে তারা তাদের যদি ওই যে নির্বাচনী ইশতেহারে যদি যেই বলে, তাহলে তো গণভোট করা লাগে না। কারণ গণভোট তো একটা খরচের ব্যাপার আছে, প্রচণ্ডভাবে খরচের ব্যাপার আছে, এবং সেটার ফলাফল কী আসবে সেটাও একটা রিস্কের ব্যাপার আছে। তো সেই জন্যই যে জিনিস আমি নিজেরাও ঐকমত্য করে, এখন তো আমরা শুনছি গণভোট মানে শর্তের মধ্যে যেটা আছে যে গণভোট না হলে 2026 তো নির্বাচনের জন্য 29 পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেইটাই তো বলছি। কারণ সমস্যা হচ্ছে এই যে একথায় লেখা আছে যে হ্যাঁ, আপনি সংবিধানের কোনো একটা বিষয় এ করতে গেলে আপনার গণভোট নিতে হবে। অতীতে কি তা করা হয়েছে? 2008 সালের ইশতেহারে আপনি যে কথা বলেন নাই, আপনি 2009 থেকে 12-র মধ্যে 13-র মধ্যে এমন কিছু সংবিধানের এমন কিছু করেছেন। আবার আপনি 1975 সালের পরে আপনি ইয়ে জারি করলেন, কি বলে, ইনডিমনিটি দিলেন যে এটা একটা বিপ্লব ইত্যাদি, এদের ইয়ে হবে না। 96 সালে এসে আপনি সেই ইনডিমনিটি আউট করে দিলেন। হ্যাঁ, তো যাচ্ছে, কিন্তু এইসব কথাগুলো কিন্তু একটার সাথে কাজের সাথে কিন্তু মেলে না। আমার সমগ্র সবার উপরে আমার জাতীয় ঐকমত্য হতে হবে যে আমি চিন্তা চেতনায় একটি গঠনশীল হব। আমি একসাথে সব কাজ পেতে চাবো না, আর বেশি কাজ করতে যেয়ে কিছুই হবে না, এই ধরনের পরিস্থিতি যেতে হবে না। 1 বাই 1 স্টেপ এ যেতে হবে। আমি যদি এই ঐকমত্যে পৌঁছাতে পারি যে জুলাই সনদ, জুলাইয়ের যে ব্যাপারটা ঘটলো,
এটাকে তো আপনাকে একটা সাংবিধানিক একটা আইনগত ভিত্তি আপনাকে দিতে হবে, কারণ তা না দিলে পর এই স্বয়ং অন্তর্বর্তী সরকার নিজেই এমনকি এর অনেক কর্মকাণ্ড সবই কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে, কারণ আপনি কনস্টিটিউশনটা স্থগিত করেন নাই, আপনি কিন্তু সংবিধানের মধ্যেই আছেন, আবার অথচ সেই সংবিধানের অনেক পরিবর্তন আপনি এর ভিতরে এখন করেছেন বিশেষ বিশেষ কারণে। এই কারণগুলোকে স্বীকার করে একবারে ওটাকে কনস্টিটিউশনের মধ্যে নিয়ে নিতে হবে স্বীকৃতি পার্ট হিসেবে, নিলে আপনার আর এই সমস্যাগুলো থাকবে না। কিন্তু সেই সব জায়গায় আপনি ঐকমত্যে পৌঁছতে পারছেন না। এখানে কয়েকটা জিনিস স্যারও একটু অন্যভাবে বলেছেন, যেমন আমরা সাম্প্রতিক কালে দেখলাম 5ই আগস্টের পরে দেখলাম যে কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো এক মুহূর্তের ভিতরে মামলার থেকে এর থেকে সব থেকে পেয়ে গেলেন। হ্যাঁ, এটা হয় বিকজ জুলাই এই আন্দোলন এই পরিবর্তন হয়েছে, তো এটাকে তো স্বীকার করতে হবে, এটা তো করতে হবে। তার না করলে পর আপনি তো দুদিন পরে এসে বলেন না না তোমার এটা ঠিক হয়নি, তা ঠিক হয়নি, আবার তো সেই একই অবস্থায় যাবে। কিছু কিছু সময় পরিবর্তনের ক্ষেত্রে না, কিন্তু আপনি শুধু দলের কথা বলছেন কেন? স্বয়ং প্রধান উপদেষ্টাই তো। আমি ব্যক্তি বা আমি অত স্পষ্ট করছি না, বলার দরকার নেই, তো এটা তো বোঝা যাচ্ছে সবাই যে আপনি বিশেষ অবস্থানে আছেন বলেই আপনি এটা করতে পেরেছেন। তো এটা পারতে গেলে এটাকে অর্থবহ করে স্বীকৃতি করে ঠিক করে নিতে হবে, কারণ তা না নিলে এইটাই আপনার জন্য আবার একসময় কাল হয়ে দাঁড়াবে বা বিষয় হবে, অর ইউ উইল বি মিসআন্ডারস্টুড। হ্যাঁ, আমি স্যারের সাথে বলতেছিলাম এই উপরে কথা বলার সময়, আমাদের শ্যামসন এইচ চৌধুরী 2008 সালে, আমরা তখন সচিব ছিলাম, প্রধান উপদেষ্টাকে এসে বলছেন যে আমার স্কোয়ার গ্রুপ একটা কাজ পেয়েছে, বড় কাজ, হ্যাঁ আমরা লোয়েস্ট হয়েছি বা ইত্যাদি, কিন্তু আমি বলে যাচ্ছি ওই কাজ আমরা নেব না, কারণ আমার ছেলে আপনার উপদেষ্টা পরিষদে একজন সদস্য, তপন চৌধুরী। খেয়াল করেন কোন দৃষ্টিতে তিনি কথাটা বলছেন, যে যেহেতু ওনার ছেলে গভর্নমেন্টের পলিসি মেকারে মানে উপদেষ্টা আছেন, সুতরাং এই কাজ উনি নেবেন না। এই পয়েন্টটা মনে রাখতে হবে যে আমি যেন আমার অবস্থানের দ্বারা আমি এমন একটা সুযোগ নিলে তারপরে এইটা নিয়ে জীবনভর আমার খোঁটা শুনতে হবে। আমি খোঁটা শুনতে যাব কেন? আমার সিস্টেমের ভিতর দিয়ে হবে আর কি। একজন নেত্রী তিনি পরিষ্কার বলছেন, আমাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন, আমি এই ক্ষমা ওইভাবে নেব না, আমি আমার কেস লড়াই করে আইনগতভাবে সঙ্গতভাবে হব, এটাই দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। কারণ আমি একটা বিশেষ পরিস্থিতিতে আমি অনেকগুলো সুযোগ পেয়ে গেলাম, সব নিয়ে নিলাম, তখন ভবিষ্যতে ওইটার একটা প্রিসিডেন্স এসে যাবে। হ্যাঁ, এখনও ধরেন যে বিচার আচারগুলো হচ্ছে বা হচ্ছে, কেউ একসময় এসে যদি বলে যে এটা ঠিক হয়নি, তো তখন সেটার তো একটা থাকতে হবে, গ্রুপ থাকতে হবে। যার জন্যে ওই যে কি বিদেশি একজন উকিল আর কি বোধহয় না, ওই যে তিনি বলেছেন যে বিচারগুলো যেন যত মানদণ্ডে যতভাবে হয়, এটা যাতে এরকম না হয় যে গণেশ উল্টাই গেলে আবার এগুলো সব উল্টাই যাবে। এটা উল্টাই যাবার ব্যাপার না, বিষয়টা হচ্ছে রুল, হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। জি, এই জায়গায় ডক্টর সেলিম জাহান, আমার একটা প্রশ্ন যেটা আমরা কোনো কিছু টেকসই করতে পারি না কেন, সেটাও আরেকটা দিক হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে আপনি দেখছেন যে রাজনীতিতে, অর্থনীতিতে বা অন্যান্য ক্ষেত্রে, সামাজিক নানান ক্ষেত্রে নতুন বয়ান, আমাদের আদর্শিক অবস্থান, রাজনৈতিক অবস্থান ঠিক আমরা যেভাবে গত 53-54 বছর ধরে অভ্যস্ত ছিলাম, সেখান থেকে একটা নতুন ধারার সূচনারও চেষ্টা অনেকের মধ্যে আছে। তো এই যে যা গত 1 বছরের বেশি সময় ধরে আমরা শুনছি বা দেখছি, আপনি কি দেখছেন আসলে? আপনার কাছে কি মনে হচ্ছে বা আপনার ফিলিংস কি? আমার মনে হয় যে গত 55 বছরে, মানে আপনি দেশের ভেতর থেকেও দেখছেন, দেশের বাইরেও থেকে দেখছেন, সো আমার মনে হয় যে ধারাবাহিকতার প্রশ্ন যেটা আমরা করেছি বা ধারাবাহিকতার কথা যেটা আমরা উল্লেখ করেছি, সেখানে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে একটা দল যখন রাষ্ট্র ক্ষমতায় যায় বা সরকার গঠন করে, তখন কিন্তু দলের কাছে রাষ্ট্রীয় লক্ষ্য এবং রাষ্ট্রের যে স্বার্থ সেটা বড় হয়ে ওঠা দরকার। দল তার সমস্ত কার্যক্রম, কর্মকাণ্ড সেই রাষ্ট্রীয় স্বার্থের কাজে বিনিয়োগ করবে, যাতে সে আবার পুনর্নির্বাচিত হতে পারে। একজন ব্যক্তি যখন দলের প্রধান, তাকেও এটা করতে হবে।
কিন্তু আমাদের দেশে আমরা বারবারই দেখেছি যে রাষ্ট্রপ্রেমের চাইতে দলপ্রেম বড়, দলপ্রেমের চাইতে ব্যক্তিপ্রেম বড়। অতএব এটা যখন হয় তখন কিন্তু আপনি একটা রাজনৈতিক পথযাত্রায় ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। ধরা যাক আমি রাষ্ট্রপ্রধানের জায়গায় আছি বা আমি প্রধানমন্ত্রীর জায়গায় আছি, এখন আমার নিজের ব্যক্তিগত স্বার্থ এবং আমার দলগত স্বার্থ যদি রাষ্ট্রের চাইতে বড় হয়, আমি সেইভাবে করলাম। আপনি যখন আসলেন তখন কিন্তু রাষ্ট্র যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে যে জায়গায় নিয়ে যাওয়া দরকার, আপনি সেগুলো সব অস্বীকার করে আবার আপনি দলগত এবং ব্যক্তিগত প্রেমে আপনি সেটাকে সামনে নিয়ে গেলেন। তো এই যে বারবার বিচ্যুতি, এই যে বারবার বিভাজন, এটা কিন্তু খুব ক্ষতিকর। আপনি অন্যান্য দেশে দেখবেন, বেশিরভাগ দেশেই যে একটা ধারাবাহিকতা যেটা আছে উন্নয়নের, রাজনৈতিক সংস্কৃতির, অর্থনৈতিক সংস্কৃতির, গণতন্ত্রের, সেখানে মতভেদ থাকতে পারে, কিন্তু মৌলিক জায়গায় যে রাষ্ট্রের যেটা লক্ষ্য, রাষ্ট্র যেখানে যেটা অর্জন করেছে সেটাকে নষ্ট করে দেওয়ার কিন্তু কোনো রকমের প্রয়াস সেখানে নেই। সেটাকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রয়াস হতে পারে, কিন্তু সেই মৌলিক জায়গায় কিন্তু আমরা এটা করছি না। আপনার দ্বিতীয় প্রশ্ন যে এই যে ভাষ্য, অনেকে বয়ান বলেন, আমি ভাষ্য বলি, এই যে ভাষ্য নানান রকমভাবে পরিবর্তিত হচ্ছে, সেটারও কিন্তু আসল কারণ ওই জায়গায়। কারণ যে জিনিসটা ঘটেছে, যে জিনিসটা প্রত্যাশিত, যে জিনিসটার জন্য তখন আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, পরবর্তী সময়ে কিন্তু সেই জিনিসটাকে আমি আমার নিজস্ব স্বার্থ দিয়ে ব্যাখ্যা করতে চেষ্টা করেছি, আমি আমার নিজের স্থানে থেকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। এবং এই ব্যাখ্যা করার এই যে প্রয়াস আমাদের ব্যক্তিগতভাবে, এটার জন্য আপনি দেখবেন যে নানান রকম ভাষ্য তৈরি হচ্ছে। এক। দুই, আপনি যদি প্রথম থেকে, আমি অর্থনীতি দিয়েই উদাহরণ দিতে চাই, আপনার অঙ্গীকার থাকতে পারে কিন্তু আপনার অগ্রাধিকার পরিষ্কার হতে হবে। আপনার অঙ্গীকার থাকলে পরেই আপনি সেটা অর্জন করতে পারবেন। এখন 24 আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমরা কিন্তু তখন দেখেছি যে আমাদের অগ্রাধিকারের ব্যাপারে নানান রকমের সেখানে কথাবার্তা হয়েছে, নানান রকমের সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন আমরা প্রত্যেকেই জানি, আবারও সংস্কারের কাছে যাই, প্রত্যেকেই জানি কিছু সংস্কার থাকে তাৎক্ষণিক সংস্কার, কিছু সংস্কার থাকে মধ্যমেয়াদে, কিছু দীর্ঘমেয়াদে, কিছু আবার সংস্কার থাকে যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের তার এখতিয়ার আছে কিনা, কিছু সংস্কার থাকে যেটা পরবর্তী সময় জনপ্রতিনিধিত্বমূলক একটা সরকারের অনুমোদন লাগবে। এখন আপনি যদি প্রথমেই এই ব্যাপারগুলোকে গুলিয়ে ফেলেন, এবং যেহেতু নানানজন নানান রকমের ভাষ্য তৈরি করছে, সেই ভাষ্য দ্বারা প্রবাহিত হয়ে আপনি যদি এটাকে গুলিয়ে ফেলেন, তখন আপনার নানান রকম ভাষ্য আসবে। তখন হয়তো বলা হবে যে সংবিধানে এই সংস্কার লাগবে, কিন্তু হয়তো বা আইনগত দিক থেকে, সাংবিধানিক দিক থেকে সেই সব সংস্কারের অধিকার, অনুমোদনের এবং এখতিয়ার, সেটা হয়তো একটি সংসদের আছে। তো এই ব্যাপারগুলো যেহেতু চলে আসছে, সেই জন্য নানান রকম ভাষ্য তৈরি হচ্ছে। এক, আমাদের নিজস্ব স্বার্থকে সামনে নিয়ে যাওয়ার জন্য। দুই, আমরা যে অবস্থানে যেতে চাই ব্যক্তিগতভাবে, গোষ্ঠীগতভাবে, রাজনৈতিক দিক থেকে, সেখানে যাওয়ার জন্য। আর 3 নম্বর হচ্ছে যে এখানে একটা ধোঁয়াশা সৃষ্টি করা, যেই ধোঁয়াশার মাধ্যমে আসলে আমরা জনগণকে বিভ্রান্ত করছি এবং জনগণের আস্থা কিন্তু ক্রমান্বয়ে আমরা হারাচ্ছি। ডক্টর মজিদ, আমি জনগণের আস্থার উপরেই বেশি জোর দিচ্ছি, কারণ জনগণকে নিয়েই তো দেশ, সরকার, অর্থনীতি, এভরিথিং। সুতরাং সেই জনগণকে সম্পৃক্ত করতে না পারলে, সম্পৃক্ত করার একটা উপায়, এখানে অনেকে বলে থাকেন যে এই সব প্রক্রিয়ার মধ্যে আমলাতন্ত্র একটা বড় বাধা। আসলে আমি জনগণের সাথে ওকে করছি, ব্যবস্থা করছি। আপনি নিজে আমলা ছিলেন? না না, ঠিকই আছে। বিষয়টা হচ্ছে যে আমলা আসলে প্রতিষ্ঠানের, সংস্থার তারা চালিত করবে আর কি। তারা অবশ্যই আইন সংসদকে সাপোর্ট দেবে বা তৈরি করবে বা বাস্তবায়ন করবে। তারা একই সাথে বিচার বিভাগের ইয়েকে বাস্তবায়ন করবে বা তাকে সঙ্গে 3 জনের মধ্যে একটা ইয়ে থাকবে। এখন সেই আমলা যদি নিজেই দলগতভাবে, গোষ্ঠীগতভাবে, ব্যক্তিগতভাবে যদি
ওই হজবরলার ভিতরে পড়ে যান। হ্যাঁ, আপনি এখন অ্যাসিল্যান্ডের কাছে যেয়ে আপনি এখন যতই আমি আধুনিক করে ফেলছি, ও তার কাছে যেয়ে আপনি দেখবেন যে আপনি ওই জমির পাচ্ছেন না, সেবা পাচ্ছেন না। আপনি এই যে টিচাররা দেখেন ঠিক এই সময় প্রাইমারি স্কুলের টিচাররা যে সময় ছাত্রদের অ্যানুয়াল পরীক্ষা, সেই সময় তারা বলছে যে আমি পড়াশোনা ক্লাস সব বন্ধ করে দিয়ে এসে আমার এত দেন। তাহলে এখানে দৃষ্টিভঙ্গিটার কত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে কি, এখানে তো সরকারের পক্ষ থেকে বলা দরকার যে তোমার যে যেটা চাচ্ছ, ওয়েট ফর দ্য নেক্সট গভর্নমেন্ট। তারা দায়িত্বশীলভাবে তারা এটাকে তোমাকে দেবে কি দেবে না। কিন্তু আমি যদি এখন ওইটা করতে যাই, তাহলে এই যে সময়টাতে যে সে পরীক্ষা নেওয়ার সময়টাতেই, অ্যানুয়াল পরীক্ষা নেওয়ার সময়টাতেই সে যে এটা আমার কাজ, আমার মূল কাজকে করলো, এবং এই ব্যাপারে আমি কিছু বললাম না, জবাবদিহি করলাম না। ঠিক একইভাবে আপনি আমলার যে কথাটা বলছেন, সেই আমলা তো আমার প্রতিটা জায়গায় সেবা দেওয়ার কথা তার। হ্যাঁ, আমরা কিন্তু 2008 সালে কিন্তু একটা সিটিজেন চার্টার বলে একটা প্রভিশন আমরা তৈরি করেছিলাম এবং দেওয়া হয়েছিল। সিটিজেন চার্টার এখনও ওদের প্রত্যেকের ওয়েব পেজে আছে, লেখা আছে, কিন্তু সেই সিটিজেন চার্টারের সাথে কোনো কাজের কোনো মিল নাই, বা বোঝা যায় না যে সেই কাজ কদিনই হচ্ছে কি হচ্ছে না। একটা জিনিস দিলে তার দেরি হচ্ছে, এটা তো গেলে একটা দিক। আর একটা হচ্ছে স্ব প্রতিষ্ঠান, যেমন অডিটর জেনারেলের অফিস, যেমন ইলেকশন কমিশন, যে 4টা সাংবিধানিক যেটা, তারা কিন্তু পুরো মাত্রায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখন সে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে সে যদি পুরোপুরি সরকারি আচরণ করে, তার মানে সে সরকারি হওয়ার জন্যই তার যে প্রতিযোগিতা, তাতে তো সে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সে পদস্খলন ঘটে, সে ওটা করতে পারে না, করতে যায় না। সে যদি তার অফিসে বসে, অডিটর জেনারেলের অফিস দেওয়া গেল যে বাইরে একটা ড্যাশবোর্ড লাগাই দিয়েছে, দিয়ে যারে সে অডিট করে তার প্রচারণার কাজ করছে, তার মানে এখানে তার উদ্দেশ্য বিধির সাথে হচ্ছে। হ্যাঁ, যেমন এই যে বড় এত টাকা ব্যাংকের থেকে চলে গেল, অডিট ডিপার্টমেন্ট বলি, বা ইভেন আমাদের প্রাইভেট অডিট সেক্টরকেও বলি, তাদের ব্যালেন্স শিটের পরীক্ষায় এটা কি কেউ ধরার কথা ছিল না? করেনি। অর্থাৎ আমি আমার দায়িত্ব পালন করলাম না। আমি একেবারে পুরোপুরি রাষ্ট্র আর সরকারের ভিতরে, স্যার একটু টাচ করেছেন, রাষ্ট্র আর সরকারের ভিতরে অবশ্যই এটা পার্থক্য, এবং রাষ্ট্রের মতো চলবে। সরকার, গভর্নমেন্ট মে কাম, গভর্নমেন্ট মে গো, বাট দি স্টেট উইল স্টে ফর এভার। সেই জন্যেই রাষ্ট্রকে তার অবস্থান থেকে, রাষ্ট্রের আদর্শ থেকে বিচ্যুত হওয়া কারোর পক্ষে শোভনীয় নয়। তাই আইনজীবী বলি, আর চিকিৎসক বলি, আর শিক্ষক বলি, আর বলি, শিক্ষকের মেন দায়িত্ব হচ্ছে তাকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে যেয়ে তোমার আচ্ছা ঠিক আছে আমার বেতন কম হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, সেটা তুমি বলবার সিস্টেম আছে, কিন্তু তুমি কিভাবে এটা করো যে এই সময় আমি পড়াশুনো সব বন্ধ করে দিয়ে আমি এসে এই দাবিটা করতে চাচ্ছি। এখানে তো সে তার মৌলিক দায়িত্ববোধ থেকে সে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে। এই বিচ্যুত হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। যেমন আমি পে স্কেলের কথাটাই বলি, একটা ভাব মনে করা হচ্ছিল যে পে স্কেল এনারাই দিয়ে যাবেন বা ইত্যাদি, তো অর্থ উপদেষ্টার মধ্যে খুব যথার্থই বলেছেন পে স্কেল হবে নেক্সট গভর্নমেন্টের বিষয়। কারণ আমি আর একটা নেক্সট গভর্নমেন্টকে একটা লায়াবিলিটিস তৈরি করে দিয়ে যেতে পারি না, কারণ তিনি তার কি আয় হবে সেই অনুযায়ী তিনি করবেন, এবং তিনি এই বেতন দেওয়ার সাথে কিন্তু আমাদের প্রয়াত অর্থমন্ত্রী মহোদয় বলছিলেন একবার 2009 সালে, বা যে যখন আমরা স্কেলটা দিচ্ছিলাম, উনি বলছিলেন যে একটু বেতন বেশি করে দাও, তাহলে দুর্নীতি কমে যাবে, কথাটা বলেছিলেন। একটা জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হবে এই কথা মনে করে, কিন্তু আসলে কি এর দ্বারা জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়েছে? আমি শুনি যে প্রাইভেট সেক্টর অনেকে বলেন যে বেতন বৃদ্ধির সঙ্গে দুর্নীতি তো কমেইনি, অনেক সঙ্গে প্রোডাক্টিভিটিটাও বাড়ে না, কিন্তু প্রোডাক্টিভিটিও কমে যায়। মানে এটা কারণটা কি? সেটা কমে যায় কারণ লোভের জন্য বসে থাকে, ও কাজ ডিসপোজাল দেয় না, ও তো করে রাখে আর কি। আপনি বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট, আমি বলি সিআইবি রিপোর্ট, এটা একটা খুব সুন্দর সিস্টেমেটিক করা আছে, কিন্তু আপনি কার সিআইবি কি মেনটেন হচ্ছে এখানে তো কোনো সিস্টেমের নাই। আপনি বড় বড় লোকের বেলায় সিআইবির কোনো কথা বলছেন না বা দেখা যাচ্ছে না, বা সে অথবা আপনার কাছে টাকা নিয়ে যেভাবে হোক একটা ভালো সিআইবি নিচ্ছে, কিন্তু যারা নিরীহ সাধারণ লোক, হ্যাঁ, তাদের দেখা গেল জানেও না যে কি কারণে তার সিআইবি হয়েছে বা সিআইবি আছে। অর্থাৎ আমি বলছি আইনের শাসনের যে ব্যাপারটা, দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা, সেটা যদি যথাযথ না হয় তো তাহলে তো ওটা এস্টাবলিশড হবে না। সেই এস্টাবলিশড হওয়ার জন্যে আমি মনে করি
রাষ্ট্র আর সরকারের মধ্যে আদর্শিক রাষ্ট্র নীতিগত, সরকার হচ্ছে বাস্তবায়নকারী, রাষ্ট্রের পলিসি বাস্তবায়ন করবে সরকার। এখন সরকার নিজেই যদি অধিগ্রহণ করে ফেলে রাষ্ট্রকে, কিংবা রাষ্ট্র যদি সরকারের ভিতরে গুলিয়ে পড়ে যায়, তো তাহলে কিন্তু বাঞ্ছিত ফলাফল আসে না। তা আমি মনে করি আমাদের ওই দৃষ্টিভঙ্গি, যেমন আমি বলছি, এই সরকার, অন্তর্বর্তী সরকার প্রথমে এসেই খুব বড় করে বললেন যে একটা ওই ইয়ে করা হবে, কি বলে, শ্বেতপত্র, খুব সুন্দর একটা শ্বেতপত্র কারণ আশা এই যাচ্ছিল যে এই শ্বেতপত্র দুর্নীতিগুলো, দুর্বলতাগুলো চিহ্নিত করবে এবং ওর উপর থেকেই অ্যাক্টিভিটি শুরু হবে। হ্যাঁ, শ্বেতপত্র তৈরি করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু দেখা গেল যে সেই শ্বেতপত্র এখনও ইংরেজিতেই আছে, সেখানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর ইংলিশ আছে, কথা আছে, কিন্তু আমার ওই যে আমি জনগণের সম্পৃক্ততার কথা বললাম, জনগণ কিন্তু এটা পায়নি, পড়ে না, তা পড়ার সেটা তো ধরেন তারপর অ্যাওয়ারনেসের অর্থ, কিন্তু ওই শ্বেতপত্রের যে পরামর্শগুলো সেটা বাস্তবায়ন করতে তো সেটাই বলছি, শ্বেতপত্র থেকে যা চিহ্নিত করা হলো, যা ডায়াগনোসিস করা হলো, যে রোগের কথা বলা হলো, সেইটা যদি আমি সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু না করি তো তাহলে তো ওই শ্বেতপত্র তো ইয়ে হলো না। তো ফলে ভবিষ্যতে আমি যখন আর একটা কথা বলবো যে আমি কালকের থেকে খুব ভালোই চলবো, হ্যাঁ, তো এটা তো আমার বিশ্বাস হবে না, আস্থা আসবে না। ওই সীতানাথ বসাকের ওই বই পড়তে হবে আর কি, যে কথা হচ্ছে যে আমি যা বলছি আমার ভাবনার সাথে আমার কাজের সাথে একটা মিল থাকতে হবে। আমি ভাবনায় খুব বড় বড় কথা বললাম, কিন্তু বাস্তবায়নের বেলায় আমি দৌড়াতে পারলাম না। আমি এখানে বললাম যে পিকে সরকার এতটা টাকা নিয়ে চলে যাচ্ছে, সেই আদেশটা জারি করা হচ্ছে যে সে যেন বিদেশে না যেতে পারে ও চলে যাওয়ার পরে, কারণ ও বেনাপোলে যেই ওই নো ম্যানস ল্যান্ডে পার হয়ে গেছে, যাওয়ার পরপরই আদেশটা গেল। তা ওই যে ধরতে চেয়েছিলাম, ধরতে পারলাম না, এই ধরতে পারলাম না, এই দৃষ্টিভঙ্গির থেকে, এই ব্যবস্থা থেকে। ডক্টর সেলিম জাহান, এই জায়গা থেকে আপনি আলোচনা শুরু করতে পারেন না, কিন্তু আরেকটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে বর্তমান যে বৈশ্বিক বাস্তবতা, বিশেষ করে যদি আমরা অর্থনীতির ক্ষেত্রে বলি এবং রাজনীতি তার সঙ্গে সম্পর্কিত, বা আঞ্চলিক বাস্তবতা, তার সঙ্গে আমরা আসলে যদি তুলনামূলক আলোচনা করতে যাই, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি এবং আমরা আসলে বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে যথাযথভাবে নিজেদের কানেক্ট করতে পারছি কিনা, বা সেই এনগেজমেন্ট আপনি দেখেন কিনা। আমি আগে একটুক্ষণ আগের যে আলোচনাটা, দুটো বিষয় নিয়ে একটু কথা বলি, তারপরে আমি আপনার প্রশ্নে আসছি। একটা হচ্ছে যে আমাদের বোধহয় অনেক সময় আমরা ভুল করি, আমরা যাদেরকে আমলা বলছি তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা সরকারের কর্মচারী নন। সেই জন্যে বহু দেশে সরকার পরিবর্তন হয় কিন্তু আমলার পরিবর্তন হয় না। আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আমলাতন্ত্রের একটা রাজনীতিকরণ হয়েছে। এটা আমি শুধু বলবো যে আমলাতন্ত্রে নয়, বিশ্ববিদ্যালয়গুলোতেও হয়েছে, সর্বক্ষেত্রে। তো যখন আপনি রাজনীতিকীকরণ করে ফেলেন যারা পেশাজীবী এবং যাদেরকে আমরা বলি যে একটা দক্ষতা তাদের আছে, তখন কিন্তু এমন একটা অবস্থার সৃষ্টি হয় যেখানে স্বার্থের একটা সংঘাত হতে পারে এবং তার ব্যক্তি স্বার্থের সঙ্গে রাষ্ট্রের প্রতি তার যে দায়িত্ব, তার সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে। এবং তার কাছে যদি ক্ষমতা অতিমাত্রায় থাকে, তাহলে পরে খুব স্বাভাবিকভাবেই সেখানে দুর্নীতি জন্মগ্রহণ করবে, কারণ তার ক্ষমতা ব্যবহার করে বা অপব্যবহার করে অন্তরায় সৃষ্টি করে এটা থেকে কিন্তু একটা দুর্নীতি সেখানে হতে পারে। সেইখান থেকে যদি এখন আমি আপনার প্রশ্নে আসি, তাহলে বৈশ্বিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশ কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক ব্যাপারটিও গুরুত্বপূর্ণ। কারণ আমরা ৩-৪টি খুব বৃহৎ শক্তির বলয়ের মধ্যে আছি, হয় ভৌগোলিক দিক থেকে, নয় আদর্শিক দিক থেকে, নয় কাছাকাছি দিক থেকে। তো এখন এই জায়গাতে এসে অনেকেই মনে করেন যে বাংলাদেশ ছোট দেশ, গরিব দেশ, তার আবার তাৎপর্য গুরুত্ব কতখানি? গুরুত্ব আছে। ভৌগোলিক দিক থেকে
আমরা বলি, আমি অন্তত বলি যে আমরা সবসময় বলি যে ভূমি দ্বারা পরিবেষ্টিত, বাংলাদেশ হচ্ছে ভারত দ্বারা পরিবেষ্টিত। এখন এটার একটা তাৎপর্য রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আছে। আমরা যত কথাই বলি না কেন, বাস্তবতাটাকে মেনে নিতে হবে যে যখন আমরা একটা দেশ দ্বারা 3 দিক থেকে আমরা আটকা পড়ে আছি, তখন কিন্তু আমাদের বহু জিনিস অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং অত্যন্ত কৌশলের সঙ্গে আমাদের করতে হবে। 1। 2 নম্বর হচ্ছে চীনও খুব বেশি দূরে নয়, এবং চীনের গুরুত্বটা হচ্ছে যে বাংলাদেশে চীনের কিন্তু বিনিয়োগ বিপুল, এবং এখনও চীন আগামীতেও হয়তো ঋণ দেবে বিভিন্ন সময়, কিন্তু চীন তার ঋণ সম্পূর্ণভাবে আবার ফেরত নিয়ে যাবে। চীন কোনো অনুদান দেয় না, এবং চীন কোনো একটা বিশেষ কারণে সাহায্য করার জন্যও দেয় না। তো এইখানে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কী করবে, সেটা একটা বড় বিষয়। 3য় ব্যাপার হচ্ছে যে যুক্তরাষ্ট্র, আমরা বারবারই বলছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী রকমের সম্পর্ক হবে। আমরা প্রত্যেকে জানি যে যুক্তরাষ্ট্রের নিজের যে বর্তমান অবস্থা, সেটাকে আমরা কখনোই বলতে পারি না যে একটা আদর্শ অবস্থায় যুক্তরাষ্ট্র আছে ট্রাম্প প্রশাসনের সেখানে, এবং আমাদের জন্য সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এই কারণে যে অর্থনৈতিক দিক থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে, সেই শুল্কের ফলে এখন পর্যন্ত কিন্তু আমরা একদম জানি না যে এটার প্রতিঘাত এবং এটার প্রভাব কতখানি পড়বে। আরেকটা জিনিস ভুললে চলবে না, এখন জোর আলোচনা হচ্ছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবে কিনা। আসলে বর্তমানে বোধহয় জাতিসংঘের একটি মিশনও ঢাকায় আছে এই আলোচনার জন্যে। সরকার বলছেন আমরা যাব, ব্যবসায়ী মহল বলছেন যে আমরা 100 বছর আগে আমরা প্রস্তুত নই। এখন এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ কথাটা হচ্ছে যে বাংলাদেশের এই যে উত্তরণের কথাটি নতুন নয়। 2018 সালে বাংলাদেশ এই উত্তরণের সমস্ত নির্ণায়কগুলো কিন্তু তারা মেটাতে পেরেছে। তারপরে বাংলাদেশের উত্তরণ হয়নি, কোভিড এসেছে, তারপরে আবার বাংলাদেশ চেয়েছে যে সেখান থেকে আরেকটু বিলম্বিত করা যাক। কিন্তু কথাটা হচ্ছে যে 2018 সালে যখন এই নির্ণায়কগুলো আমরা মেটাতে পেরেছি, তারপরে যে জাতীয় দক্ষতা অর্জন করার দরকার ছিল, যেটা ব্যবসায়ী মহল বলছে যে শ্রমশক্তির দক্ষতা, উৎপাদনশীলতার দক্ষতা, তো যদি গত 8 বছরে বা 10 বছরে আমরা মেটাতে পারিনি, আগামী 6 বছর দিলে পরে যেটা মেটানো যাবে তার তো কোনো নিশ্চয়তা নেই। 1। আর 2 নম্বর হচ্ছে যে প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে একটা না একটা সময় ঢুকতেই হবে যদি আপনি অর্থনৈতিক অগ্রযাত্রা চান। আপনি এখন একটা সংরক্ষিত বলয়ের মধ্যে আছেন। স্বল্পোন্নত দেশ হিসেবে আপনি কতগুলো সুবিধা ভোগ করছেন, যেমন অনুদানের সুবিধা, কম সুদে ঋণ পাওয়ার সুবিধা, শুল্কের সুবিধা। নিশ্চয়ই আপনি যখন এই উত্তরণ ঘটবে এই সুবিধাগুলো আপনি পাবেন না। কিন্তু একটা সংরক্ষিত অবস্থায় একটা স্বাচ্ছন্দ্যের বলয়ের মধ্যে বেশি দিন একটা দেশ যদি থাকে, তাহলে সেই দেশের অগ্রযাত্রা হয় না। আর 3য় এবং শেষ কথা বলছি এই উত্তরণ সম্পর্কে, নেপাল এবং লাও কিন্তু আমাদের সঙ্গে একই সঙ্গে উত্তরণের কথা হচ্ছে। এখন ধরা যাক যদি বাংলাদেশের উত্তরণ না হয়, একটা হচ্ছে ভাবমূর্তির দিক, আরেকটা কিন্তু হচ্ছে যে আবারও আস্থা এবং বিশ্বাসযোগ্যতার দিক। তাহলে পরে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক অঙ্গনে যে এতদিন পর্যন্ত আমরা যে অগ্রগতির কথা বলেছি, এতদিন পর্যন্ত যে আমরা শক্ত ভিত্তির একটা অর্থনীতির কথা বলেছি, আসলে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত নাজুক বা বাংলাদেশের অর্থনীতিতে একটা ভঙ্গুরতা আছে। সে অবস্থায় কিন্তু বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে বিদেশের সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক, সেটার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। ডক্টর মজিদ। ব্যাপারটা অত্যন্ত যৌক্তিক, কারণ আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমি গ্রাজুয়েট হলে আমার যে যে গুণগুলো থাকা দরকার, আমি তো হঠাৎ করে মিস্টার রহিম হতে পারবো না, বা হয়ে যদি, তাহলে আমার
খাসলত আগে যা যা ছিল সেগুলো থেকে আমাকে অবশ্যই মুক্ত হতে হবে। এটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্যার যথার্থই বলেছেন যে যেসব শর্ত মেনে বা শর্ত পালনের জন্যে আমাকে উত্তরণ ঘটাতে হবে, আমাকে গ্র্যাজুয়েট হতে হবে, সেইটার আমার অর্জনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি সহজে লোন পাবো না, আমি সহজে ওই যে জিএসপির এগুলোর অনেকগুলো সুবিধা যাবে, সেখানে আমার খুব কড়া নেগোসিয়েশন প্রয়োজন হবে। ঠিক আছে, আমি মিস্টার রহিম হচ্ছি, কিন্তু আমাকে এই নিশ্চয়তাগুলো নিশ্চিত করতে হবে যতক্ষণ না আমি এই ব্যাপারে স্বয়ংবার হচ্ছি বা পাচ্ছি। হ্যাঁ, সুতরাং এখানে দুইটা বিজনেসম্যানরা বলছেন যে আমি এই পারবো না করতে করতে কতদিন পারবো না বলা ঠিক না, কারণ এইভাবে সংরক্ষিত অবস্থায় থাকাটা ঠিক না, তাকে করতে হবে। সুতরাং আমার একই সাথে সংরক্ষণের থেকে বেরোনোর চেষ্টা বা সব কিছু নেগোসিয়েশন থাকতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম আমাকে বেরোতেও হবে। এই বেরোবার ব্যাপারে এখানে দোটানায় থাকার বা দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো অবকাশ কিন্তু নেই। এখন 26 সালের জায়গায় হয়তো আমি 28 সাল কথা বলছি। আমরা সাধারণত যদি কারোর বলি যে মঙ্গলবারে তোমার পরীক্ষা, তাহলে আমি কিন্তু শনিবার রোববার ভালোই পড়াশুনো করতে থাকি। তারপরে হঠাৎ যদি শুনি যে মঙ্গলবারের দিন পরীক্ষাটা হবে না, ওটা চলে গেছে বৃহস্পতিবার, আমি কিন্তু রোববার সোমবারে পড়া কিন্তু আমি আবার বলি আবার সময় আছে, ঠিক আছে। এইটা না, এটা হচ্ছে যে আমাকে অভিষ্টে লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমাকে আমার কী কী উইকনেস আছে, কি করার দরকার আছে। এইখানেই এই জন্যই প্রশ্ন বলছি যে গত 2, 3, 4 বছর যাবৎ যেটা দেখা যাচ্ছে যে আমার বেসরকারি খাতের বিনিয়োগ একেবারে সর্বশেষ তলানিতে পড়ে যাচ্ছে। আমার ইকোনমির যে রেজিলিয়েন্স পাওয়ার যে আমি দেখতে চাচ্ছি, সেই রেজিলিয়েন্স পাওয়ার করার জন্যে আমার যে অন্তর্নিহিত শক্তি, সেগুলোর ব্যাপারে কিন্তু আমি খুব দুর্বল অবস্থায় আছি। বড়রা বিনিয়োগ করতে পারছে না, তার বিদ্যুৎ নাই, এটা নাই, অনেক কিছু সমস্যা আছে, কিন্তু সে তো টিকে আছে বা যা হচ্ছে, তার চুরিদারি হচ্ছে, তার অনেক। কিন্তু আমার যে 70% আমার নন পারফর এই ইনফর্মাল সেক্টর বা আমার এই যে অন্যান্য যে বিনিয়োগের যে যারা সৎ বা সুনির্দিষ্টভাবে যারা বিনিয়োগ করতে চায়, তাদের যদি আমি নীতি সহায়তা দেওয়া থেকে শুরু করে তার পুঁজি সরবরাহ থেকে শুরু করে সব কিছু যদি আমি না ঠিক করি, তো তাহলে তো এটা হবে না। আপনি দেখেন কয়েকটা পয়েন্টে যে 5টা ব্যাংক যে করা হলো, 5টা ব্যাংক করা হলো, কি হলো যে ওদেরকে আমি একটু শক্তিশালী করতে পারবো। কিন্তু এই কথাটা খুব প্রথমে উঠবে যে হোয়াট অ্যাবাউট দি আমানতকারী, তারা তো টাকা পাচ্ছে না, তাদের টাকা দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। তারপর ওর মালিকানা যারা ছিল তাদের প্রকৃত বিচার হবে কি না, এই বিষয়টা আস্থা না এনে আমি 5টা ব্যাংকের করাতে কি হচ্ছে, যেমন একবারে খুব সেদিনই খুব ভালোভাবে স্ট্যাটিস্টিক দিয়ে বলা হলো এই ব্যাংকগুলোতে এখন অন্যরা আর বিনিয়োগ করে না, এই মানে আমানত রাখে না, কারণ জানে যে না যাদের আমানত আছে তারা তো 50,000 টাকা, যার 1 কোটি টাকা আছে সে 50,000 টাকাও পাবে না এই বলে বলছে। ফলে যারা করতেছে, অনেকেই করছে, ওই টাকা তুলে নিয়ে ওই ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে আর একটা ভালো ব্যাংকে রাখতেছে, ব্র্যাক ব্যাংক বা এখানে ওখানে রাখতেছে। আর ব্র্যাক ব্যাংক হচ্ছে কি, ওই বাংলাদেশ ব্যাংকের ওই ট্রেজারি বন্ড কিনছে, অর্থাৎ সরকার কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এই টাকা নিয়ে নিচ্ছে, সরকারই নিয়ে নিচ্ছে। তো সরকার নিলে এদিকে তো আমার ক্রেডিট ক্রাঞ্চ তো মানে প্রচণ্ডভাবে বাতিল হয়ে যাচ্ছে। বরং এই জিনিসটা যদি এরকম হতো যে সরকার ওই ট্রেজারি বন্ড না কিনে বা করে টাকাগুলো না তুলে নিয়ে যদি এখানে এরকম ধরনের থাকতো যে তুমি তোমার আমানতকারীর সাথে সম্পর্ক ভালো রাখো, তার টাকায় দাও। কারণ আপনি জানবেন মানে খুব স্পষ্ট, ইন্টারন্যাশনাল লিজিং বা এরকম বেশ কয়েকটা প্রতিষ্ঠান থেকে আমাদের বহু অফিস আদালত ব্যক্তি যে টাকাগুলো দিয়েছে রেখেছে, একটা পয়সাও ফেরত পাচ্ছে না। তো তাহলে এরা তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি সেই ব্যাপারে কোনো কিছু না, আমার তো এখানে বেল আউট করার দরকার, বেল আউট করা উচিত ছিল। জাপান 1997-এ স্যার ইকোনমিক যে ক্রাইসিস হলো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, আমি তখন জাপানে ছিলাম, তারা কিন্তু দেখলো যে এই ব্যাংকগুলো যদি এই রিহ্যাব খাতের রিভেলিউশন খাতের থেকে টাকা নিয়ে ওরা যে বিল্ডিং বানিয়েছে সেই বিল্ডিং বিক্রি হচ্ছে না, ভাড়া দিচ্ছে না, তাহলে ব্যাংকগুলো বসে যাচ্ছে। ব্যাংক বসে গেলে কিন্তু জনগণের টাকা আমানত করবার বা জমা করবার আস্থা শেষ হয়ে যাবে, তখন পুরো অর্থনীতি কিন্তু ডোল ড্রামের ভিতর পড়ে যাবে। সেইটাকে ঠেকাবার জন্য জাপান নিজের মানে ট্যাক্সের টাকা 683 ট্রিলিয়ন ইয়েন ব্যাংকগুলোরে দিয়ে দিল, আগে তুমি দাঁড়াও, তুমি বাঁচো, তোমার ওই আমানতকারীর সাথে তোমার সম্পর্কটা ভালো হোক,
কারণ তোমার কাছ থেকে টাকা চাইলে টাকা যদি না পায় তাহলে তো ও তো শেষ হয়ে যাবে। এক ব্যক্তি খুব কষ্ট করে 1 লাখ টাকা জমিয়েছে, তার মেয়ের বিয়ে দেবে, আগামী মাসে তার মেয়ের বিয়ে, ব্যাংকে গেছে, বলে কি 5,000-এর বেশি পাবেন না। এই যে একটা ব্যক্তির জীবনের যে এই যে একটা অস্থিতি, এটা এরকম সব জায়গায়, তো এইটা ঠিক হবে না। এটা ব্যাংক মার্জ করেন যা করেন, কথা হচ্ছে যে আগে আমানতকারীর সাথে তার সম্পর্কটা, আমানতকারীকে এই আস্থায় দেন যে না তোমার টাকা মার যায়নি, আর তোমার টাকা যাবে না, তোমার যখন লাগবে তুমি নিবা, ওই আস্থাটা হলেই কিন্তু মানুষ আরো আমানত করবে। কিন্তু মানুষ যখন দেখে যে আমি যা দিয়েছি সেটাই পাচ্ছি না, তা আমি আর আমানত করবো কেন, এই টাকা কিন্তু তখন এদিক ওদিকে চলে যাবে। পুরো ব্যাংকিং সেক্টরের উপর আস্থা চলে যাচ্ছে, পুরো ব্যাংকিং সেক্টর। তো ওই আস্থার ব্যাপারটা, আস্থার এখন মেন পয়েন্ট হচ্ছে যে গ্রাহক এবং ব্যাংকের সাথে সম্পর্কটার উন্নয়ন করা ছাড়া অর্থনীতি কিন্তু ওইভাবে রান করবে না বা স্বেচ্ছায় উঠবে না। সুতরাং সবসময় ওই পয়েন্টগুলো লাগবে যে আমি সমস্যাকেও দেখব, কিন্তু একই সাথে আমি সমাধানেরও পথকে উন্মুক্ত রাখব, যাতে দুটোর ভিতরে একটা সমন্বয় আসে এবং মানুষের আস্থাটা ঠিক থাকে। মানুষের আস্থা চলে গেলে সে সেই জাতিকে, সেই অবস্থাকে তুলে আনে। এবং সব কিছুর উপরে ওই কথাটাই যে আমার রন্ধ্রে রন্ধ্রে যেহেতু দুর্নীতি, মানে ওই যে স্যার বললেন আর কি, স্বার্থের ব্যাপার ঢুকে যাচ্ছে, সুতরাং সেবা কিন্তু আর হচ্ছে না, সেবা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো এই সেবা বিক্রি বা বিনিয়োগ কী বলে অন্যভাবে আর কি বলি, শিক্ষাটাও পর্যন্ত, স্বাস্থ্যটাও পর্যন্ত আপনার বিক্রি কিনির ভিতরে চলে যাচ্ছে। তো তাহলে তো বিষয় থাকবে। ডক্টর সেলিম জাহান, আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আপনি শ্বেতপত্রের কথা উল্লেখ করেছেন, আপনিও উল্লেখ করেছেন, শ্বেতপত্র ছাড়াও আরও কতগুলো কমিশনেরও প্রতিবেদন তৈরি হয়েছে, যেমন সামষ্টিক পর্যায়ের বা সামষ্টিক অর্থনীতির উপরেও তৈরি হয়েছে। এবং তখন যতটা মনোযোগ দিয়ে, যতটা বলা কওয়া দিয়ে এটা শুরু হয়েছিল, পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক বিষয়গুলো এবং রাজনৈতিক প্রশ্নগুলো যতখানি অগ্রাধিকার পেয়েছে, অর্থনৈতিক বিষয়গুলো এবং অর্থনৈতিক যে অগ্রাধিকার সেটা কিন্তু সেই জন্য আসেনি, একদমই না। হ্যাঁ, এবং এইটা না আসার কারণে যে এই যে প্রতিবেদনগুলো, এগুলো পড়েই আছে, এগুলোর সুপারিশগুলোও কেউ দেখেনি, এগুলোর চেষ্টাও করেনি, সেটা না আসার কারণে বর্তমানে কিন্তু অর্থনীতিতে কতগুলো সমস্যা আছে। এবং শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সমস্যা বা দীর্ঘমেয়াদী সমস্যা নয়, তাৎক্ষণিক বা স্বল্পমেয়াদী সমস্যা আছে। যেমন বাংলাদেশের এই যে ঋণ পরিশোধ করা রাষ্ট্রীয় পর্যায়ে, এটা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এখন গত অর্থ বছরে 2025-26 অর্থ বছরে 135,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে শুধু ঋণ পরিশোধ করার জন্যে। এবং মনে রাখতে হবে যে এই ঋণ কিন্তু বেশিরভাগই দেশজ ঋণ, বাইরের ঋণ নয়। তো এই একটা ব্যাপার দেখা যাচ্ছে যে এখানে আমাদের পরিশোধ করতে হচ্ছে। এবং এই যে কতগুলো দাবি নিয়ে আসছে বিভিন্ন গোষ্ঠী, যে আমার এটা মেটাতে হবে, আমার ওটা মেটাতে হবে, ভর্তুকির যে একটা ভার আমাদের উপরে আছে, এটা মিলে কিন্তু সরকারের ব্যয়, পরিচালন ব্যয়, আমি উন্নয়ন ব্যয়ের কথা বলছি না, পরিচালন ব্যয় কিন্তু এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে আসলে যে আয়ের যে জায়গাটা, সে আয়ের জায়গাটা তো সংস্কার হয়নি। আমরা এখনও অপ্রত্যক্ষ করের উপরে নির্ভর করি, আমরা প্রত্যক্ষ করের উপরে নির্ভর করি না। সেজন্য আমাদের জাতীয় আয় প্রত্যক্ষ করের অনুপাত হচ্ছে 7 থেকে 8%। নেপালের মতো দেশে যেটা 17%, ভারতে যেটা 12%। 1। 2 নম্বর হচ্ছে যে আয়ের ক্ষেত্রে আমাদের যে জাতীয় দক্ষতা বাড়ানো দরকার, সেটা কিন্তু আমরা করতে পারছি না। অতি সম্প্রতি 7,000 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে। তখন আমি যদি মনে করি যে এই সরকারের মেয়াদকাল ধরা যাক নির্বাচন পর্যন্ত 3 মাস, তাহলে পরে কি এই সিদ্ধান্তটা এখনই নেওয়ার দরকার ছিল যে প্রকল্পগুলো
আপনি যদি দেখেন এটাকে জাতীয় স্বার্থে জাতীয় প্রয়োজনে এখনই নেওয়ার দরকার ছিল, নাকি এই সিদ্ধান্তগুলো পরবর্তী সরকারের জন্য রাখা যেত? আমি একটা কথা দিয়েই শেষ করি, সেটা হচ্ছে যে সংস্কারের সময়ও বহু লোক বলেছিলেন সংস্কার যা করতে হবে সব অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে। তো এখন এটার কিন্তু একটা অর্থ হচ্ছে যে এই সরকারের পরে অন্য যে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচিত সরকার আসবে তাদের প্রতি আমাদের আস্থা নেই। নিশ্চয়ই তো প্রকাশ্যে বলছেন। তো এইটা যদি হয় তাহলে পরে একজন সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমি কিন্তু আহত হই। কেন আমি আহত হই? কারণ এই যে নির্বাচন, এই যে বিভিন্ন রাজনৈতিক আলোচনা যেটা হচ্ছে, এই প্রক্রিয়াটি আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় একজন সাধারণ মানুষ হিসেবে। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই নির্বাচন শেষে আমার দেশের এবং আমাদের দেশের মানুষের উত্তরণের একটা সম্ভাবনা আছে কিনা। সেই উত্তরণ অন্য দিক থেকে যদি বাদ দিই, অর্থনৈতিক উত্তরণের সম্ভাবনা আছে কিনা, আমার প্রবৃদ্ধি বাড়বে কিনা, আমি একটা নিশ্চিত স্থির এবং শঙ্কামুক্ত পরিবেশে ব্যবসা বাণিজ্য করব কিনা, আমার কর্মনিয়োজন বাড়বে কিনা, আমার জীবনে স্বস্তি আসবে কিনা, এবং আমি আমার জীবনমাত্রার মান বাড়াতে পারবো কিনা। তো সেই উত্তরণের সম্ভাবনা যদি আমাদের এই ডামাডোলের মধ্যে পড়ে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি আবার আপনার ওই প্রথম প্রশ্নে যাচ্ছি, তাহলে কিন্তু আরেকটা সুযোগ আমাদের নষ্ট হলো, আরেকটা হোঁচট আমরা খেলাম। ডক্টর মজিদ, খুব ছোট্ট করে আমরা শেষ প্রান্তে। আমি মনে করি আমরা একটি স্বনির্ভর, স্বয়ংভর, ওই যে ভূ রাজনৈতিক যে ব্যাপার বলা হলো আমাদের চারিধারে যেভাবে আছে, আমাকে আসলে একটি স্বয়ংভর এবং স্বনির্ভর দেশ বা অর্থনীতি হতে হবে, এবং এর জন্যে আমার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, এবং সেটা নেওয়ার ব্যাপারে আমার প্রচণ্ডভাবে জনগণের আস্থা তার পিছনে থাকতে হবে। কারণ আমার জনগণ যদি হয়ে থাকে, মানে কি বলে, হতাশায় ভোগে, স্যার যেমনটি বললেন যে তিনি একজন নাগরিক হিসেবে খুব আহত বোধ করছেন, এই আহত বোধের বিষয়টা সকলকে স্মরণে রাখতে হবে। স্মরণে রাখলে এখানে ওই ডিম আগে না মুরগি আগের মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে, যে ডিম হোক তাহলে মুরগি পাওয়া যাবে, বা মুরগি হলে ডিম পাওয়া যাবে। আমার কিন্তু দুইটাই দরকার লাগবে, আমার ডিমও হতে হবে, মুরগিও আসতে হবে, এবং সেই আসার পরিবেশ আমার তৈরি করতে হবে। এর জন্য যে কঠোর সাধনাটাই হচ্ছে আমার মনোভঙ্গির পরিবর্তন। আমি কি চাচ্ছি এ ব্যাপারে আমাকে স্বচ্ছ হতে হবে, এবং ধোঁয়াশা পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। মানে স্পেড ইজ স্পেড, এই কথা বলতে হবে বলার সময়। কারণ নইলে এই 15 বছর পর পর যে আমরা একটা করে সুযোগ পাই, হ্যাঁ, উত্তরণে, যেটা উন্নয়নের বা উত্তরণে, সেখান থেকে একটা কিছু পজিটিভ রেজাল্ট না আনতে পারলে ভবিষ্যতে কিন্তু এই আন্দোলন বা এইসব বিষয়গুলো আরও বেশি নিরুৎসাহিত হয়ে যাবে, আরও বেশি অন্ধকারে পড়ে যাবে, যে না এইসব করে কী লাভ, এটা তো কিছু হয়নি বা কিছু হচ্ছে না। এটাও আর কি যারা দেশ নেতৃত্বে বা আসবেন তাদের কাছে এইটা রাখতে হবে যে জনগণ যেন তার সামনে এই চেতনাটা পায় যে না আমরা যে কষ্ট করছি তার একটা রেজাল্ট আমরা পাবো। আর ওই যে আমাদের সংবিধানের ওই যে ইয়েতে লেখা আছে, যেটা প্রস্তাবনায়, আইনের শাসন, মুক্ত বুদ্ধি, চিন্তা, চেতনা, ভাব ইত্যাদি মৌলিক অধিকার, এইগুলো যেন প্রতিষ্ঠিত পাই। এই প্রতিষ্ঠা পাওয়ার অঙ্গীকার, প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন তিনটাই একসাথে শুরু করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ডক্টর সেলিম জাহান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমাদের অতিথিদের মধ্যে ডক্টর সেলিম জাহান, আমরা যে শব্দগুলো প্রায়শই শুনি যে অগ্রযাত্রা, উন্নয়ন, সংস্কার, মেরামত, এগুলোর পার্থক্যটা বোঝাবার চেষ্টা করেছেন, এবং আমি মনে করি যে যথেষ্ট শিক্ষণীয় আছে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আমাদেরকে নানাভাবে প্রভাবিত এবং বিভ্রান্ত করবার চেষ্টা করেন। রাজনৈতিক ধারাবাহিকতার, পরিপক্কতার অভাবের কথা তারা আলোচনায় এনেছেন। গণতান্ত্রিক সংস্কৃতির যে অভাব, সেটা আলোচনার মধ্যে এসছে। সামগ্রিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে, এবং বড় সংকট যেটা
ডক্টর মজিদও উল্লেখ করবার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে আস্থার সংকট। আর আমরা সব কিছুই পরিমাণ দিয়ে বিচার করবার চেষ্টা করি, গুণগত মানটা একেবারেই বিবেচনার মধ্যে থাকে না। সংকট যেগুলো আছে সেই সংকটের মূল কারণ একটা হচ্ছে যে নেতৃত্বের একটা বড় সংকট এখানে দীর্ঘকাল ধরে দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। এবং এগুলো যদি দূর না করা যায় তাহলে আসলে যে লক্ষ্য বা যে স্বপ্ন নিয়ে বারবার কয়েক বছর পর পর মানুষ জীবন দিচ্ছে, একটা অভ্যুত্থান করছে, বা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নেই, সেই পরিবর্তনটা আসলে অর্জন করা বা সাধন করা সম্ভব হবে না। আমরা আশা করব যে অনেক সংস্কার নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের মনস্তত্ত্বের যে সংস্কার, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্ব, দেহভঙ্গি, মনোভঙ্গি যাই বলি না কেন, এমনকি তাদের বাচনভঙ্গিরও অনেক সংস্কার দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।